আজকের আলোচ্য বিষয়বস্তু টাইগারদের পুরনো সমস্যা। সেই সমস্যা নিয়ে কথা বলার আগে টাইগারদের যেই সমস্যাগুলো স্কোর বোর্ডে অন্তত প্রতীয়মান, সেই স্কোর বোর্ডটা একটু দেখে নেব। বিগত 23 সাল থেকে যে বেশ কিছু ম্যাচ বাংলাদেশ খেলেছে, সেই ম্যাচগুলোতে বাংলাদেশের স্কোর ঠিক কত ছিল। বিশেষ করে আমরা যদি টার্গেটে খেলার কথা বলি বা রান তাড়ায় বাংলাদেশের ধারাবাহিক যেই ব্যর্থতার প্রসঙ্গটাই বলবো। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ছিলেন, রান করেছে হচ্ছে বাংলাদেশ 200, টার্গেট ছিল 235। এরপরে 99 রানের টার্গেট ছিল, সেবার বাংলাদেশ জিতেছে। আফগানিস্তানের বিপক্ষে 236 রানের টার্গেট ছিল, বাংলাদেশ অল আউট হয়েছিল 143 রানে। শ্রীলঙ্কার বিপক্ষে 256 রানের টার্গেটে অবশ্য বাংলাদেশ ম্যাচ জিতেছে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটা ম্যাচ শ্রীলঙ্কা সিরিজে যেই সিরিজটা হয়েছিল। আমরা যদি আরও কিছু বাংলাদেশের পরিসংখ্যান দেখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। এই দুটো ম্যাচেই আমরা এখন পর্যন্ত জয় দেখতে পেয়েছি। এর পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 245 রানের টার্গেটে বাংলাদেশ 167 রানে অল আউট হয়ে যায়। 286 রানের টার্গেটে 186 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। অর্থাৎ বেশ বড় বড় হার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সম্ভবত 191 রানের টার্গেট ছিল, 109 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। পরবর্তী ম্যাচে 294 রান করেছিল আফগানিস্তান, 93 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছিল। এবং পাকিস্তানের বিপক্ষে 243, যেটা বৃষ্টি আইনে গতকালের ম্যাচটার কথাই বলা হচ্ছে, এবং বাংলাদেশ 114 রানে অল আউট হয়ে গেছে। রান তাড়ায় বাংলাদেশ যে নাজেহাল, তার একটা আমরা পরিসংখ্যান করেছি, খুব সহজ পরিসংখ্যান, যে বাংলাদেশ ঠিক কয়টা ম্যাচে হারলো এবং জিতলো। 90 থেকে 99 রানের রেঞ্জে বাংলাদেশ একটা ম্যাচে হেরেছে এবং একটাতে জিতেছে। 100 থেকে 149 রানে 3টা ম্যাচের একটাতেও জয় পায়নি। অর্থাৎ রান তাড়ায় যে একেবারে বাংলাদেশের বেহাল দশা সেটাই দেখা যাচ্ছে। 150 থেকে 199 রানে জয় নেই দুটো ম্যাচ, এবং 200 থেকে 249 রানে একটি জয় একটি হার, আর 250 প্লাস স্কোরে একটি জয় একটি হার। এটা হচ্ছে 2023 সালের পর থেকে যে পরিসংখ্যান সেটার কথা বলছি। সামনে 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশের সামনে আরও একটা সমীকরণ, সেটা হচ্ছে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে 8 দলের মধ্যে থাকতে হবে। বাংলাদেশ রান তাড়ায় যেই দুর্বলতা বা যেই বেহাল চিত্রটা আসলে ফুটে উঠছে, সেই জায়গায় কি আপনার মনে হয় যে বাংলাদেশের জন্য সামনের পথটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। এটা শুধু রান তাড়া নয়, আপনি যদি আগে ব্যাট করার কথাও ধরেন তাহলে বাংলাদেশ খুব বেশি বড় স্কোর করতে পারেনি। আপনি 2023 বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত যদি দেখি, 25টা মনে হয় ওয়ানডেতে বাংলাদেশ একটা ম্যাচে মাত্র 300 পার করতে পেরেছে। 300 কিন্তু এখন বেশিরভাগ উইকেটে, স্পেশালি আমরা ওয়ার্ল্ড কাপ যেখানে খেলবো, সাউথ আফ্রিকায়, জিম্বাবুয়েতে, সেখানে 300 বা 290 এলো পার স্কোর। সো অনায়াসে হয়। সো বাংলাদেশের জন্য অ্যালার্মিং। এবং রান তাড়ার যে পরিসংখ্যানটা আপনারা দেখালেন সেটা তো ফুটে উঠছে। রান তাড়ার ব্যাপারটা কি, রান তাড়ায় কিন্তু প্রেশারটা যেমন থাকে, প্লাস আপনার প্ল্যানিংটা থাকে, আপনাকে কন্ডিশন এবং সিচুয়েশন অ্যাসেস করতে হবে, খুব দ্রুত অ্যাসেস করতে হয়। উইকেটে যারা আছেন তারা অ্যাসেস করে সেই পরিকল্পনা অনুযায়ী সাজাবেন। সেখানে বাংলাদেশের যে প্রবল ঘাটতি, সেটাই আসলে এই পরিসংখ্যানে বা পারফরমেন্সে ফুটে উঠেছে। বাংলাদেশের ব্যাটিংয়ে বড় দুর্ভাবনার জায়গা আছে, বোলিংয়েও টুকটাক আছে, কিন্তু বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাতে অনেক বেশি দুর্ভাবনার জায়গা আছে। টপ অর্ডার থেকে শুরু করে একদম মিডল অর্ডার, লেট অর্ডার, সব জায়গাতেই আসলে এই সময়ের যে ওয়ানডে ক্রিকেট যতটা এগিয়ে গেছে, সেখানে বাংলাদেশ এখন অনেকটা পিছিয়ে আছে। একটা আশার ব্যাপার হলো, যদি আমি জাস্ট পজিটিভলি ভাবি, বাংলাদেশের এই বছর 22টা ওয়ানডে আছে, এখন আর 21টা ওয়ানডে আছে। বাংলাদেশের অনেক কিছু করার সুযোগ আছে যদি বাংলাদেশ করতে চায়। যদিও পর্যন্ত এখনও আমি দেখি নাই যে তাদের আসলে একদম পরিকল্পনা, যেমন আপনার লং একটা পরিকল্পনা থাকে না। ইংল্যান্ড যখন তাদের ওয়ানডে ক্রিকেটকে পাল্টে ফেললো, বা অস্ট্রেলিয়া যে একটা ঘরানায় খেলে, এই সিরিজ শুরু হওয়ার আগে আমি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশকে আসলে কোনো টেমপ্লেট ফলো করবে, বাংলাদেশ কি কোনো একটা মেথড ফলো করবে। কারণ আপনি যখন ওয়ার্ল্ড ফরম্যাট, ওয়ার্ল্ড ক্রিকেটে বা ওয়ার্ল্ড স্টেজে সফল হতে হলে একটা টেমপ্লেট কিন্তু সব দল ফলো করে। আপনি নট নেসেসারিলি আপনি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন, কিন্তু নিজেদের একটা ঘরানা, একটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে চায় সবাই। বাংলাদেশ কি সেরকম কোনো ব্র্যান্ড বেছে নিয়েছে বা ভেবেছে? অধিনায়ক ঠিক তার কথার মধ্যে আমি কিছু খুঁজে পাইনি। সো আমি জানি না যে তারা এখন ব্যাপারটা নিয়ে ভেবেছে কিনা, কিন্তু বাংলাদেশকে একটা টেমপ্লেট ঠিক করতে হবে যে আমরা কীভাবে ব্যাট করবো, কীভাবে রান চেজ করবো, কীভাবে আমরা নিজেদের ক্রিকেটটাকে উপস্থাপন করবো। সো ওই জায়গাটা করে তারপরে ওই ঘরানা অনুযায়ী আপনাকে প্লেয়ার আইডেন্টিফাই করতে হবে, করে এই যে 20-22টা ওয়ানডে আছে সেখানে আপনাকে তাদেরকে সুযোগগুলো দিতে হবে। কিন্তু সেই পরিকল্পনায় আমি এখনো ঘাটতি দেখছি। বেশিরভাগ সময় বাংলাদেশের অধিনায়ক হিসেবে যারা এসেছেন, তাদের প্রত্যেকেই বলতে শোনা গেছে যে আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চাই। এবং এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে বাংলাদেশের যে ব্যান্ড অফ ক্রিকেটটা, সেটা আসলে ঠিক কোন ঘরানাতে আছে সেটা কখনোই বুঝে ওঠা যায়নি। আপনি যেটা বলছিলেন যে 2015 সালে বাংলাদেশ যে কোয়ার্টার ফাইনালে উঠলো ইংল্যান্ডকে হারিয়ে, সেই ইংল্যান্ড এবং পরবর্তী সময়ের ইংল্যান্ড 2019 সালে যেই দলটা চ্যাম্পিয়ন হলো, রাত দিন তফাৎ ছিল। বাংলাদেশের জন্য কি আসলে সময় খুব বেশি অল্প যে এরকম করে প্ল্যান করার আসলে সুযোগ নেই?
না, এখনো সময় আছে, এখন দেখুন এই যেটা বললাম যে এবছর 22টা ওয়ানডে আছে, এখন ওয়ার্ল্ড ক্রিকেট একটু চেঞ্জ হয়ে গেছে, সামনে যে আপনার বিশ্ব ফর্ম আসরটা থাকে সেটাকে ঘিরেই আসলে হয়। যেমন T20 ওয়ার্ল্ড কাপ ছিল, তার আগে গত বছর কিন্তু ওয়ানডে খুব বেশি হয়নি, T20 বেশি হয়েছে। এখন আবার সামনে যেহেতু ওয়ানডে আগামী বছর, এই সময় প্রচুর ওয়ানডে আছে, সো বাংলাদেশের জন্য সুযোগ আছে যদি তারা প্ল্যানিংটা ঠিক মতো করে। এখানে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, তাদেরকে কিন্তু একটা পাতায় একসঙ্গে হওয়া খুব জরুরি। সো আমাদের ক্যাপ্টেন নিজেও তিনি শিওর না যে পরের আসলে সিরিজে তিনি ক্যাপ্টেন থাকবেন কিনা। তিনি বলেছেন বাংলাদেশের যারা ক্রিকেটটা চালাচ্ছে, ক্রিকেট অফিস বলুন বা ক্রিকেট বোর্ড বলুন, তাদেরও আসলে আমার মনে হয় যে সুদূর প্রসারী ভাবনাগুলো আছে। যদি তারা থাকতো তাহলে সেভাবেই প্ল্যান করতেন। আমার মনে হয় যে মানে খুব দ্রুত সেই প্ল্যানটা করতে হবে। এখনো সময় আছে, কিন্তু যত সময় এগিয়ে যাবে তত কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আপনাকে করতে হবে অনেকটা এরকম যে পিঠ বাঁচানোর জন্য আসলে ইনস্ট্যান্ট যেই সিদ্ধান্ত নিতে হয় সেটাই বাংলাদেশ নিচ্ছে সব সময়, এবং ওই বৃত্তের মধ্যেই বাংলাদেশ আছে। একদম না, মানে একদম চিরায়ত ব্যাপার যে আমাদের এই সিরিজটা জিততে হবে, এই ম্যাচটা জিততে হবে। ম্যাচ বাই ম্যাচ আপনি ভাববেন, কিন্তু আপনার তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আপনি যদি 2027 ওয়ার্ল্ড কাপে ভালো করতে চান, আপনি নিজেদেরকে কীভাবে উপস্থাপন করতে চান সেই প্ল্যানটা আপনাকে করতে হবে। সেই ক্যাপ্টেনকে আপনাকে সেই স্বাধীনতা দিতে হবে, ক্যাপ্টেনের সঙ্গে আপনার একমত হতে হবে। এই যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, তারপরে আমি প্রেস কনফারেন্সটা দেখছিলাম গৌতম গম্ভীর এবং সূর্যা কুমার। তো গম্ভীর বলেছেন যে আমরা একটা থিওরি নিয়েছিলাম, মেথড নিয়েছিলাম যে ফ্রম বল ওয়ান আমরা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো। আমি কোচ হিসেবে লাকি যে আমার ক্যাপ্টেন সূর্যা কুমার তিনি আমার সঙ্গে একমত হয়েছেন, আমরা দুজনে একমত হয়েছি, তারপরে আমরা এই প্রসেসটা ফলো করেছি। সেটা আপনার সফল হবে কি না হবে সেটা পরের ব্যাপার। বাংলাদেশের প্রসেসটা কি আমরা জানি না। ক্যাপ্টেন এবং যে দলগুলোর কথা বললেন আপনি, ইংল্যান্ড যখন চেঞ্জ হয়েছে, ওয়েন মর্গানের একটা বড় ভূমিকা ছিল। ব্রেন্ডন ম্যাককালাম 2015 ওয়ার্ল্ড কাপে যে ক্রিকেটটা নিউজিল্যান্ড খেলেছে, ম্যাককালামের একটা ছাপ ছিল। সো ক্যাপ্টেনের এখানে একটা ছাপ থাকে। বিরাট কোহলির ইন্ডিয়া কীভাবে ক্রিকেট খেলছে আপনি জানেন, রোহিত শর্মা ইন্ডিয়া কী ক্রিকেট খেলছে আপনি জানেন, ম্যাককালামের নিউজিল্যান্ড, মর্গানের আপনার নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তারপর আপনার রিকি পন্টিং অস্ট্রেলিয়া, মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া, তার কিন্তু একটা ঘরানা আছে। বাংলাদেশের হ্যাঁ, আপনি অধিনায়কের ফিলোসফিটা আপনি ক্রিকেটে তাদের ব্র্যান্ডে দেখবেন। বাংলাদেশের সেই ব্যাপারটা আমি দেখি না। এর আগে 2015 থেকে 2018-19 ওই সময়টায় বাংলাদেশ যে ওয়ানডে ক্রিকেটটা খেলছে একটা মোটামুটি ঘরানা ছিল, আপনি জানতেন যে বাংলাদেশ কোন প্রসেসে খেলবে। তারপরে আসলে সেরকম তার আগে পরে এটা দেখি নাই। সো আগে ক্রিকেট বোর্ডকে এখানে ঠিক করতে হবে যে আমি 2019 সাল পর্যন্ত 2027 সাল পর্যন্ত একজনকে ক্যাপ্টেন ঠিক করে দিচ্ছি, কোচ নিয়ে থাকবেন, তারা মিলে ক্রিকেট অফিস মিলে আমরা এই ক্রিকেটটা খেলতে চাই। তারপরে এই ক্রিকেট খেলার উপযোগী ক্রিকেটার আমরা আইডেন্টিফাই করবো। আমাদের রিসোর্সের স্বল্পতা আছে, আমাদের আসলে পাইপলাইন এত স্ট্রং না। তো তারপর যারা আছে, ধরুন সৌম্য সরকার, আইডিয়ালি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার উইকেটে, জিম্বাবুয়ের উইকেটে সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান আমাদের দরকার। যদিও তিনি পারফর্ম করতে পারেননি, লিটন কুমার দাস তার মতো ব্যাটসম্যান আমাদের দরকার, যদিও তিনি পারফর্ম করতে পারেননি, কিন্তু আমরা জানি যে আমাদের আর তো বিকল্প নাই। সো এই রিসোর্সগুলোকে শানিত করতে যা করা দরকার আমাদেরকে করতে হবে, প্রপারলি ইউটিলাইজ করতে হবে। একদমই ঠিক তাই, আপনার সাথে একদমই দ্বিমত করার সুযোগ নেই। বাংলাদেশের কোচকে জিজ্ঞাসা করলে বলে অধিনায়ককে সাপোর্ট দিচ্ছি, অধিনায়ককে জিজ্ঞেস করলে বলে কোচকে সাপোর্ট দিচ্ছি। বাট কি সাপোর্ট দিচ্ছি, কোথায় ঘাটতি, সেটা নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে ডেফিনেটলি। দর্শক, একটা বিরতি যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিশ্ব ক্রিকেট অনেকটাই এগিয়ে গেছে, তবে আমরা এখনো বিশেষ করে টাইগারদের কথাই বলছি, পুরনো সমস্যাতে আটকে আছি। আর সেই পুরনো সমস্যার কথা বললে সবচেয়ে আগে যেটা এখন চোখে পড়বে বা মাথায় আসবে সেটা হচ্ছে মিডল অর্ডার নিয়ে জটিলতা। এই মিডল অর্ডারে যদি অন্যান্য দেশের কথা বলি তাহলে দেখবো যে উইল জ্যাক্স কিংবা লিয়াম লিভিংস্টন, জস বাটলারের মতো প্লেয়াররা খেলেন। ভারতের কথাই যদি বলি সেখানে অনেকগুলো প্লেয়ার রয়েছেন, যেমন KL রাহুলকে সেখানকার জন্য আলাদা করে তৈরি করা হয়েছে, এবং KL রাহুল যেই ম্যাচগুলোতে টপ অর্ডার রান পাচ্ছেন না সেই ম্যাচগুলোতে KL রাহুল অসম্ভব রকমের দারুণ ইনিংস খেলে দলকে সেখান থেকে বের করে নিয়ে আসেন। প্রেক্ষাপটে বাংলাদেশ মিডল অর্ডারে খেলবেন কারা সেটাই এখন পর্যন্ত সেটেল করতে পারছে না। আগামী বিশ্বকাপকে সামনে রেখে বা বিশ্বকাপের সামনে বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সরাসরি বিশ্বকাপ খেলা, সেই চ্যালেঞ্জের জায়গায় এই যে এখনো নিজেদের প্লেইং 11 সেভাবে সেটেল করতে পারছি না। আমাদের ওই স্কোয়াডে 15 জন প্লেয়ার কে কে থাকবেন সেটা নিয়ে এখনো চিন্তা করতে হয় যে ওই জায়গাটা আসলে কে পূরণ করবেন। তারপরে এখন যেটা আসলে টেম্পোরারিভাবে ফিক্সড করা হয়েছে যে মিরাজ, আফিফ, আমি যদি লেট অর্ডারে রিশাদ হোসেনের কথা বলি, সেই রিশাদ হোসেন হয়তো বা লেট অর্ডারে 2-1 6-4 মারবেন, সেই সুযোগটা তার আছে, কিন্তু এর আগে তাকে যারা সেই সুযোগটা তৈরি করে দেবেন তারা আসলে কতটা প্রস্তুত আপনার কাছে কি মনে হয়? এখনো পর্যন্ত প্রস্তুত না। আপনি যদি মিডল অর্ডার কিন্তু খুব কঠিন কাজ ওয়ানডেতে। হ্যাঁ, ওয়ানডে অনেক সময় কিন্তু মিনি টেস্ট, হ্যাঁ ওয়ানডেতে কিন্তু বিভিন্ন ফেজের ভিতরে আপনাকে যেতে হবে। সো আমাদের ওয়ানডে মিডল অর্ডার এখনো T20 মোডে আছে, হ্যাঁ T20 মোল্ডে আছে। তারা মনে করেন যে ইনিংসটা গড়া এটা কিন্তু একটা আর্ট।
হ্যাঁ, আপনাকে শুরুতে একটু স্ট্রাগল হয়তো করতে হবে, আপনি সিঙ্গলস ডাবলস নেবেন, বাজে বলগুলো কাজে লাগবেন, তারপর সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনি জাস্ট রান রেটটা বাড়াবেন, আপনি হয়তো কিছু ইম্প্রোভাইজ করবেন, কিছু পাওয়ার শট খেলবেন, শেষ দিকে ঝড়ের বেগে রান করতে হবে। সো বিভিন্ন ফেজ আপনাকে মিডল অর্ডারে থাকলে পার করতে হবে। আপনি যদি খুব ভালো স্টার্ট পান তাহলে আপনি ওপেনিং থেকে যদি ভালো হয় তাহলে আপনাকে গিয়ে সেটা ধরে রাখতে হবে। ওপেনিংয়ে যদি স্ট্রাগল করে তাহলে আপনাকে কিন্তু ইনিশিয়ালি সেটা সামাল দিতে হবে। আবার এই সময়ের যে দাবি, আপনার খুব বেশি বকডাউন হয়ে যাওয়া যাবে না, একদম চেপে বসলাম 50 বলে 20 করে বসে আছি, সেটাও করা যাবে না। সো টাফ, কিন্তু টাফ চ্যালেঞ্জ। সেটার জন্য, সেই চ্যালেঞ্জের জন্য কতটা তৈরি আসলে আমাদের মিডল অর্ডার 2023 সালের পর থেকে আমি যা দেখেছি একদমই তৈরি নন। মানে এই সময়টায় যদি আপনি পরিসংখ্যানে দেখি, আমরা তাহিদ হৃদয় মনে হয় সর্বোচ্চ রান যদি মিডল অর্ডার ধরি 4 থেকে 7 নম্বর, তাহিদ হৃদয়ের 500 বেশি রান করেছেন। যদি এভারেজ খুব বেশি ভালো না, মিড 30-এ আছে, স্ট্রাইক রেট 72। এরপরে আছেন মেহেদী হাসান মিরাজের মানে রান সংখ্যায় সেকেন্ড, কিন্তু স্ট্রাইক রেট দেখা যাচ্ছে 68, যেটা মানে 68 স্ট্রাইক রেট আসলে 90-তেও চলতো না, মানে এরকম ব্যাপার। সো মানে সেখানে একটা বড় ঘাটতির জায়গা আমাদের আছে। এই সিরিজে আফিফকে আনা হয়েছে, তারপরে লিটনকে আবার 4 নম্বরে দেখা হয়েছে। আমার মনে হচ্ছে যে এটা একটা হতে পারে, একটা ওয়ে হতে পারে। লিটন যেহেতু এর আগে মিডল অর্ডারে ভালো করেছেন এবং স্পিনটা তিনি ভালো খেলেন, একটা ওয়ে হতে পারে। যেহেতু আমাদের আসলে রিসোর্স নাই, আইডিয়ালি আমরা চাইতাম যে লিটন যদি টপ অর্ডারে খেলতেন এবং তিনি ফুল ফ্লারিশ করতে পারতেন, তাহলে তো আসলে তিনি ওয়ার্ল্ড বিটার একটা ব্যাটসম্যান হতে পারতেন। কিন্তু সেটা যেহেতু হচ্ছে না এবং ওয়ানডে তিনি স্ট্রাগল করছেন, মিডল অর্ডার একটা অপশনস আমরা ভেবে দেখতে পারি। আফিফকে নিয়ে আমি ঠিক এখনও পর্যন্ত শিওর নই। হৃদয় মোটামুটি ভালো করেছেন বাংলাদেশের পার্সপেক্টিভসে, কিন্তু তার অনেক লিমিটেশনস এখনও আছে। তার মানে এই যে তার ক্যারিয়ার 2-3 বছর হলো, যে জায়গাটা এখন তার থাকার কথা, আমার মনে হয় তিনি সেই জায়গাটা এখন যেতে পারেননি। তার ব্যাটিংয়ের শটের রেঞ্জ বলুন, সিঙ্গলস ডাবলস নেওয়ার ক্ষমতা বলুন, এগুলো আরও অনেক বাড়াতে হবে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে। বাইরে বিকল্প কতজন আছে, মানে খুব বেশি বিকল্প। এর আগে আমরা সোহানকে দেখেছি, জাকের আলীকে ট্রাই করেছে, তারা খুব বেশি ভালো করতে পারেনি। শুরুটা ভালো করেছিলেন, তারপরে যখন প্রতিপক্ষ বুঝে ফেলেন, তাদেরকে নিয়ে গবেষণা করছেন, তারা কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন। সো বাংলাদেশের জন্য হিউজ চ্যালেঞ্জ এখানে অপেক্ষা করছে। আবারও বলছি, পজিটিভ হলো 20-22টা ওয়ানডে আছে এবং প্ল্যানিংটা ঠিক করতে হবে যে আমরা ঠিক আছে এই প্লেয়ারদের উপর আস্থা রাখবো, ভরসা রাখবো, তাদেরকে আমরা স্পেসিফিক দায়িত্ব দিব, তোমার কাছ থেকে এটা চাই, তোমার কাছ থেকে এটা চাই, তারা যেন সেটা করতে পারে। ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে শুরু থেকে যদি আপনি ধরেন সাইফ, তানজিদ তামিমরা, শান্তরা খেললেন, লিটন পর্যন্ত আসলো বা হৃদয়ও খেলে দিলেন, ওই যে খেলার যে একটা মানে গতি থাকবে, সেই গতিটা কি আসলে আফিফ বা মিরাজের কাছে এসে হঠাৎ করে পড়ে যাবে না, যেটা প্রতিপক্ষকে আসলে অনেকটা এগিয়ে দেবে ম্যাচে? হ্যাঁ, আইডিয়ালি আপনি ওখানে চাইবেন একজন হার্দিক পান্ডিয়া কিংবা ওই ধরনের ব্যাটসম্যানকে আপনি চাইবেন, হ্যাঁ, রবমান পাওয়েল বা এই ধরনের ব্যাটসম্যান, কিন্তু আমাদের তো সেটা নাই। সো আইডিয়ালি ওই সময় আমি চাইবো যে একজন, স্পেশালি যদি 2027 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, যে কন্ডিশন হবে আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার। আমার কিন্তু এখন পেস বোলিং অলরাউন্ডার একজনও নেই, মানে এই স্কোয়াডেও নাই, সামনে আশেপাশে সাইফুদ্দিন ছাড়া কাউকে দেখছি না। সাইফুদ্দিনের তো ইনজুরি সমস্যা আছে। সো মানে আমার খুব বড় একটা ঘাটতির জায়গা আছে সেখানে। মিরাজ কি সেই দাবিটা মেটাতে পারবেন? হয়তো যেদিন 5 উইকেট পড়ে গেছে তিনি গিয়ে সেই দাবিটা হয়তো মেটাতে পারছেন, কিন্তু যখন আমার শেষ দিকে 10 ওভার প্রতি 8-10 করে রান দরকার, সেটা মিরাজ বা আফিফ পারবেন কিনা আমার মনে হয় না এখনও তারা সেটার জন্য প্রস্তুত। সো তাদেরকে সেই জায়গাটা যেতে হবে, অথবা বিকল্প কাউকে খুঁজে আনতে হবে। এই যে 20-22টা ওয়ানডা আছে এর মধ্যে সেগুলো খুঁজে বের করতে হবে। আমি আবারও বারবার বলছি, কিছু প্লেয়ারকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে স্পেসিফিক রোল দিতে হবে। কনফিউশনে রাখলে হবে না। মানে মিরাজকে আমি আজকে সাথে খেলাচ্ছি, পরের সিরিজে যদি আবার তাকে 4 নম্বরে খেলাই তাহলে হলো না আর কি। আফিফকে আমি 5 নম্বরে খেলাচ্ছি বা 6 নম্বরে খেলাচ্ছি, তাকে স্পেসিফিক রোল দিতে হবে এবং তাদেরকে সেই লম্বা সময়টা দিতে হবে, তাহলে আসলে কিছু করা সম্ভব। আপনি প্রপার প্ল্যানিং এর কথা বলছেন। দর্শক